থ্যাংক ইউ ময়ূক। আমার ভালো লাগছে এই জায়গাটায় যে ভারতবর্ষে গণতন্ত্র কথা আমরা বলি, পার্লামেন্টে গণতন্ত্রের কথা বলি, অ্যাটলিস্ট রিপাবলিকে গণতন্ত্র চাই, কিন্তু ময়ূক তুমি শুরু করার সময় শুরু করলে যে দিলীপ দা সজল দ্বারা ব্যাট করবে আমরা বল করব, কিন্তু তা তো হবে না, আমাদেরও তো ব্যাট করতে সুযোগ দিতে হবে। তো আমি প্রথমেই দিলীপ দা সজল দা যারা বিজেপির মুখপাত্র হিসেবে আছেন বা বিজেপি নেতা বলে আমরা পরিচিত জানি, তাদেরকে অসম্ভব ধন্যবাদ জানাই যে এত বড় একটা সাকসেসের জন্য। মানে ধর্ম, এই ধর্মকে পণ্য হিসেবে তুলে ধরার জন্য অসম্ভব ধন্যবাদ। তার কারণ আমরা এতদিন পণ্য হিসেবে তুলে ধরা ভালো, পুরো 3 মিনিট সময়। কারণ ধর্মকে আমরা এতদিন ধর্ম বলে জানতাম, কিন্তু ধর্ম থেকে যে এতটা রোজগার সম্ভব, এইভাবে এটাকে পণ্য হিসেবে ব্যবহার করা যায় এবং মনোপলি করা যায়। আমি বলছি অনেক কিছু তো বিজনেসের নিয়ম আছে, মনোপলি, পারফেক্ট কম্পিটিশন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ইকোনমিক্সের ভাষায় তুমি জিডিপির কথা বলছিলে, আমি সেটা যাচ্ছি না এখন। আমি বলতে চাইছি যে মনোপলি করেছে এবং ধর্মভীরু ভারতীয় যেভাবে নিজের আবেগ, নিজের আবেগ এবং নিজের বিশ্বাসকে পাথেয় করে আজকে ছুটে ছুটে গেছে মহাকুম্ভে, এত সুন্দর মার্কেটিং হয়েছে যে সত্যি উনি বোধহয় কত 3,000 কোটি টাকা বলছিলেন, আমি দেখছিলাম বোধহয় 1,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট, 1,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট এবং বোধহয় রিটার্ন। আমি এটা সিআইটির কনফেডারেশন অফ ইন্ডিয়া ট্রেডের যে তথ্য সেখান থেকে বলছি, এবং প্রায় 6 লক্ষ কোটি টাকা বোধহয় রিটার্ন। আরও ভাবার চেষ্টা করুন, আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এরকম তো বিজনেস হতেই পারে না, মানে কেন হবে না? যেটা বলছিলেন যেভাবে এই যে ধর্ম নিয়ে যে খেলাটা হচ্ছে, এই প্রথম কোনো সরকার দেখালো যে উন্নয়ন দূরে থাক, ধর্মতে আমরা খেলি। মানে এটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, আমাদের আজকে ইকোনমি যে জায়গায় চলে গেছে, সেই ইকোনমিকে তোলার জন্য আমাদের ইন্ডাস্ট্রি আনতে হবে, অন্য কিছু আনতে হবে, যেটা হয়তো সরকার পারছে না। আজকে আনএমপ্লয়মেন্ট ছেড়ে গেছে, তাই জন্য লোকে দাঁতন বিক্রি করতে হবে, তিলক পরিয়ে পয়সা নিতে হবে, এবং সরকার এটাকে প্রমোট করছে। এবং সেই জায়গায় আমি ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো বিজেপিকে যে এত একটা সুন্দর জায়গা, মানে আউট অফ দ্য বক্স চিন্তা করেছে যে এরকম ধর্ম নিয়ে যদি খেলা যায়, আমার রথ দেখা হবে, কলা বেচা হবে। রথ দেখা কেন হলো? আমি বললাম বিজনেস হলো, ইকোনমি ডেভেলপ হলো। ডেফিনেটলি আজকে উত্তরপ্রদেশ ইকোনমি ডেভেলপ হয়েছে, সেটা যে ডেফিনেটলি আজকে উত্তরপ্রদেশের সড়ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেটা কাজে আসবে। আর পাশাপাশি কলা বেচাটা কোথায় হলো? কলা বেচা এখান থেকে হলো যে আজকে তুমি শুরু করার সময় রাষ্ট্রদ্রোহিতা, ওনাকে টুকরো টুকরো গ্যাং ইত্যাদি বলছিলে, এটা তুমি বলছো না, এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি বাংলার কী সব করেছিলেন টলেছিলেন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে বলেছিলেন দেশদ্রোহী। আমি কথা বলার সময় কি সব করেছিলেন বলবেন, আমি বলছি যে নিশ্চয়ই করেছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেশদ্রোহী বলেছিলেন। তিনি বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস দেশদ্রোহী। সুভাষচন্দ্র বোসের দোষ ছিল সেই সময় সাভারকার এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তারা হিন্দু মহাসভা এসব করে তারা বলেছিল যে ওইখানে মুসলিম লীগের সামনে হিন্দুদেরকে নিয়ে আসতে হবে ইত্যাদি ইত্যাদি। তো নেতাজি বলেছিল আমার জীবন থাকতে এটা হতে দেবো না, এবং এটা আটকেছিলেন। আজকে বিজেপি একদিকে নেতাজির কথা বলেন, একদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলেন, এবং আজকে বিজেপি যেটা করছে এই হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছে। কি করে বলেন আপনি? তেজর কুকুর বলেছেন। একইভাবে আজকে হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছে, এবং সেই ভোটকে একত্রিত করে আলটিমেটলি ক্ষমতা দখল, এবং ক্ষমতা দখল হলেই তো পয়সার পথ সুগম হচ্ছে। এটাই রাজনীতি, আজকের রাজনীতি। বিজেপি অনেকটা পরিবর্তন করেছে, মানুষের উন্নয়ন নয়, অর্থনীতিটাই উন্নয়ন, এবং সেটাই বিজেপি করছে। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে দিলীপ দা 1 মিনিটের একটা কমেন্ট দেবেন নাকি? আপনারা পুরোটা বিজনেস করেছেন, ধর্ম নিয়ে এত বড় বিজনেস কেউ করতে পারে না। বিজনেস পৃথিবীতে সব জিনিস নিয়ে হয়, শরীর বিক্রি করেও বিজনেস শুরু হয়েছে, আদিম ব্যবসা একদম। আর যে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট হয় বিশ্বে এত বড় বড়, থাইল্যান্ডের বড় বিজনেস হয়, থাইল্যান্ডের ইকোনমি দাঁড়িয়ে গেছে আছে কিনা একদম। কিন্তু ভারতবর্ষে দেখিয়েছে ধর্ম নিয়ে রাজনীতি এবং বিজনেস হতে পারে, কারণ পিলগ্রিম ট্যুরিজম ভারতবর্ষের সবচেয়ে বড় ট্যুরিজম। বড় বড় যে তীর্থ মন্দিরগুলো আছে, আমার সৌভাগ্য হয়েছে আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি ভারতবর্ষের খুব কম লোক এত তীর্থ করেছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 4 মঠ, যত বড় তীর্থ আছে, শাক্ত, শৈব বা এই যেগুলো আছে 51 শক্তিপীঠ, দক্ষিণে যত মন্দির, উত্তরে পাহাড়ে যত মন্দির, প্রায় দেখে নিয়েছি আমি বলতে পারি যে মানুষের ভক্তির সঙ্গে সঙ্গে মানুষ খরচা করতে যায়। আমি আপনাকে আমার কথা বলি, আমি 20 জনকে নিয়ে গেছিলাম, 21 জনকে নিয়ে থেকেছি ফ্রিতে, খেয়েছি ফ্রিতে। যারা আমার সঙ্গে গেছিল ভালো ছেলে, ভালো ইনকাম করে, নিজের গাড়ি করে গেছে, তাদের দুঃখ পয়সা খরচা করতে পারলো না। তো তারা খরচা না করেই এই ব্যবসা হয়। সবাই যদি খরচা করতো, লোকে খরচা করতে যায়, না হলে দান করে দিয়ে আসে। এই ভারতবর্ষের পরম্পরা। দুর্ভাগ্য কমিউনিস্ট এটা বুঝতে পারেনি, তাই মানুষ তাদেরকে ভুলে গেল। ঠিক এই জিনিস না বুঝতে পারলে ভারতবর্ষে আপনি থাকতে পারবেন না, বিজনেস রাজনীতি কিছু করতে পারবেন না। আর যোগী মহারাজ তো ধার্মিক ব্যক্তি, ঠিক, তিনি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনিই ব্যবসা করবেন এবং দুনিয়াকে দেখালেন যে আমাদের দেশে ধর্ম কী আর ধর্মকে দিয়ে কী হতে পারে। ঠিক, সেই জন্য স্যালুট টু যোগীজি, মোদিজি। এটা কমিউনিস্টরাও মানতে পেরেছেন উদয় হৃদয়ে, তার জন্য তাদেরকেও ধন্যবাদ।
ঠিক, মানে দিলীপ দা আমাকে সাপোর্ট করলেন যে ধর্মকে ওনারা পণ্য বানিয়েছেন, এটা ওনারা স্বীকার করছেন। ও দাদা শুনুন, এই ব্যবসাটা না ধর্মকে ঘিরে, কুম্ভকে ঘিরে, আপনিও তো এত বড় একটা পুজো, না না বলছি, এটাও কি ব্যবসা? হ্যাঁ ব্যবসা, কেন ব্যবসা নয়? আরে ওনারাই তো কলকাতা আমি বলছি না আমি বলছি এক সেকেন্ড, আপনাদের আমল থেকে আপনারাই একটা কথা বলেছেন যে দুর্গাপুজোকে আমরা বিশ্বাস করি না, কিন্তু দুর্গাপুজোকে ঘিরে পশ্চিমবঙ্গে 50,000 কোটি টাকার ব্যবসা হয়, যেটাকে মূলধন করে তৃণমূল এখন বলছে 70,000 কোটি। তোর নাই কোথায়? দুর্গাপুজোকে ঘিরে আপনার ইকোনমি যদি পাল্টাতে পারে পশ্চিমবঙ্গে, এক মিনিট কুম্ভকে ঘিরে যদি উত্তরপ্রদেশ তার ইকোনমি পাল্টে নেয়, তখন আপনার গায়ে খুঁজলি হয় কেন? ডাল হাজার চুলকানি, আমি তো আপনাকে সাপোর্ট করছি, আমি তো সাধুবাদ জানিয়েছি, দারুণ ব্যবসা করেছেন। কটাক্ষ করবেন না, আমি বলেছি উন্নয়ন, আপনারা পুজোয় আপনি পূর্ব দিক ভালো লাগে না, আপনার পশ্চিম দিকটা মিষ্টি লাগে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনারাই বলতেন এই পুজোকে কেন্দ্র করে 50,000 কোটি টাকার ইকোনমিক্যাল গ্রোথ হয় পশ্চিমবঙ্গে, তখন জিডিপি ফিডিপি কথাগুলো আমি এবার একদম সরাসরি মৌমিতা চক্রবর্তী এবং নীলাদ্রি দুজনেই কথা বলেননি, মৌমিতার কাছে প্রথমে যাচ্ছি। মৌমিতা, সময় শুরু এখন। আমি প্রথমেই বলবো, কিছুদিন আগে প্রেস কনফারেন্সে বলতে শোনা গেছে যে মৃত্যু কুম্ভ না অমৃত কুম্ভ। এখানে একটা কথা বলি, মৃত্যু কুম্ভই হোক যাই হোক না কেন, ওনাদের কি ঘুমটা কুম্ভকর্ণের মতো? কুম্ভের থেকে ঘুম ভেঙে হঠাৎ করে মনে হলো হায় হায় গেল সব ঘেটে গেল, এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, এই হয়ে গেছে, তাই হয়ে গেছে। ওনাদেরই সাংসদদের দেখা যায় গেরুয়া বসন পরে রুদ্রাক্ষ ধারণ করে কুম্ভ মেলাতে গিয়ে স্নান করতে, তখন কিন্তু ওনারা কোনো কথা বলেন না। আমি জানি না ওনাদের ভেতরে কি হয়েছে, গন্ডগোল কিছু হয়েছে, তার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে বলা হবে কিনা, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এবার আমি বলবো কিছু স্ট্যাম্পেডের ঘটনা যেটা নিয়ে এত কথা বলা হচ্ছে, এটা জেনে রাখা দরকার। এই তৃণমূলের আমলেই কিন্তু 2013 সালে 14ই অক্টোবর হাওড়া, আমার জেলা হাওড়া, এই হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে পদপিষ্ট হয়ে দুর্গাপুজোয় বিসর্জনের সন্ধ্যেবেলায় 10 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। শুধু তাই নয়, হ্যাঁ আমি আসছি সজল, একটা করে। তারপর 2019-এর 13ই অগস্ট দক্ষিণ 24 পরগনার কাঁচরাপাড়ার বিদ্যাসাগরের জন্মবার্ষিকী অনুষ্ঠানে কিছু না হলেও প্রায় 50 থেকে 100 জন মানুষের জমায়েতে কিছু লক্ষ মানুষের জমায়েতে 50 থেকে 100 জনের বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিলেন। নট অনলি দ্যাট, কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, সিপিআইএম এর আমলে 1980 সালে 21শে জানুয়ারি ইডেন গার্ডেনে মোহনবাগান ইস্টবেঙ্গলের যে খেলা হয়েছিল, সেই ভিড়ে স্ট্যাম্পেড হয়ে প্রায় কিছু না হলে 50 জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। সেই ঘটনাগুলো কি সবাই ভুলে গেছে? এখন বললেই হবে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। আরে ভাই, ধর্ম নিয়ে রাজনীতি যদি হয়েও থাকে, সেটা তো প্রথম পথ প্রদর্শন করেছেন এই গভর্নমেন্ট, আমাদের যে স্টেট গভর্নমেন্ট আছেন, তারা দুর্গাপুজোর কার্নিভাল করছেন, খুব ভালো কথা, কার্নিভাল করছেন, কিন্তু সেই কার্নিভালের জন্য কত মানুষের যে খরচ খরচাগুলো হয়, সেই খরচ খরচাগুলোতে গরিব মানুষদেরকে অনেক হেল্প করা যেত, স্কুলের উন্নয়নের কাজে লাগানো যেত। উন্নয়ন বলে কোনো উন্নয়ন তো পশ্চিমবঙ্গে নেই, যার জন্য আজকে আমাদের চাকরি করতে হয় পশ্চিমবঙ্গের বাইরে চলে গিয়ে। দিনের পর দিন ধরে আমরা ঘর বাড়ি ছেড়ে আমরা চাকরি করতে যাই পশ্চিমবঙ্গের বাইরে। উন্নয়ন তো কিছু নেই, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য একটা পার্টিকুলার কমিউনিটিকে ওনারা হাইলাইট করছেন। আজকে আপনারা কেউ বলতে পারবেন যে কটা হিন্দুদের জন্য কাজ পশ্চিমবঙ্গের বর্তমান সরকার করেছেন? এবং কুম্ভ মেলাতে বাকি যে সমস্ত স্টেট যা যা সুবিধা দিচ্ছে, তার 1%ও কি আমাদের স্টেট থেকে দেওয়া হয়েছে? এবার হচ্ছে কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যে যারা নিহত হয়েছেন তাদের মৃতদের পরিবারকে কোনো রকম ক্ষয়ক্ষতি দেওয়া হয়নি। না, ক্ষয়ক্ষতি দেওয়া হয়নি, কারণ এখানেই আবার প্রমাণিত হচ্ছে যে ধর্মর সাথে রাজনীতিকে তারাই বারবার জড়াচ্ছে, যার জন্য দিস ইজ প্রুভেন অ্যান্ড এভিডেন্স আছে আমাদের কাছে যে যখন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল, গাড়ি থেকে নেমে এসে বলা হয়েছিল আমায় কেন গালাগালি দেওয়া হচ্ছে। আজকে জয় শ্রীরাম স্লোগানটাকে গালাগালি বলে যখনই প্রেজেন্ট করা হয়, এর থেকে বড় উদাহরণ থাকতে পারে না যে হিন্দু ধর্মের প্রতি কতটা বিরূপতা একটা মানুষের বা একটা গোষ্ঠীর থাকতে পারে, এবং পশ্চিমবঙ্গের মানুষকে রীতিমতো প্রভোগ করা হয় যে যাতে আমরা আমাদের ধর্মটাকে সেইভাবে রেসপেক্ট না করি। আজকে ভোট ব্যাংকের জন্য নামাজ পড়া থেকে শুরু করে অনেক কিছু করা হয়, যেগুলো দেখে চোখে লাগলেও আমাদের কিছু বলার উপায় থাকে না, কারণ কিছু বলতে গেলেই ফলস কেসে ফাঁসিয়ে দেওয়া হয়।
এই তো আমাদের অবস্থা। এবার কামিং টু দ্য পয়েন্ট অফ ধর্মা অ্যান্ড কর্মা, সেটা তো ওপরওয়ালাই বলবে, কিন্তু কথাটা হচ্ছে কুম্ভ মেলা নিয়ে এত কথা কেন হচ্ছে? এই কুম্ভ মেলা যেটা, এটা তো আর মানে মোদী সরকার তো ঠিক করে দেয়নি যে না এত তারিখে হবে এ হবে, এটার একটা ক্যালকুলেশন থাকে, মাইথোলজিক্যাল ক্যালকুলেশন। এগুলো কিন্তু সবই হয় হচ্ছে সেই ক্যালকুলেশন ওয়াইজ, কারণ কুম্ভের একটা ইতিহাস আছে, এটা যে সমুদ্র মন্থন হয়েছিল, কারণ মাইথোলজি পড়াশোনা করে যেটুকু জানি সমুদ্র মন্থনের যে মানে অমৃত উঠেছিল সেইখানেই একটা ব্যাপার আছে যে 4টে জায়গা আছে, সেই 4টে জায়গার মধ্যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে এবং এটা সবটাই পূর্ব ক্যালকুলেটেড। এটার মধ্যে সরকারের, মোদী সরকারের কোনো হাত নেই, নরেন্দ্র মোদীরও কোনো হাত নেই, যোগীজিরও কোনো হাত নেই। তারা জাস্ট ফলো করছে আমাদের হিন্দু ধর্ম, আমাদের রুটটাকে। সেই ধর্ম যদি তারা ফলো না করে, মানে কেন করবে না? আমরা তো কোনো এই যে কুম্ভ মেলাকে সাপোর্ট করে এটা তো কোনো আমরা গর্হিত অপরাধ করছি না, আমরা আমাদের রুটটাকে ফলো করছি। উই আর জাস্ট ট্রাইং টু সেভ আওয়ার কমিউনিটি। কারণ যে হারে সংখ্যালঘু লোকজন বাড়তে শুরু করেছে, সেই দিকে আমরা যেতে গেলে একটা সময় আসবে ভারতবর্ষ হিন্দু শূন্য হয়ে যাবে, তখন আমরা কোথাও পালানোর পথ পাবো না, আমাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক আমি একদম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।